আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবু আজিজা সৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা আমাদের নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের ইংরেজি বিষয় নিয়ে কথাবার্তা বলবো। ইংরেজি বিষয়ের আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে তার পার্ট 1 নিয়ে আমরা আজকে ক্লাস করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তবে তার আগে কিছু বেসিক কথাবার্তা বলে নিই। বেসিক কথাবার্তা হলো এই যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তুমি আমাদের কোর্সে জয়েন করতে পারো। এবং আমাদের পূর্ববর্তী যে শিক্ষাক্রমটা ছিল সেখানে কিন্তু আমাদের ইংরেজি বিষয়টা ছিল দুটো। ঠিক আছে, একটা ছিল ইংরেজি প্রথম পত্র এবং একটা ছিল ইংরেজি দ্বিতীয় পত্র। আমাদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নামে আলাদা কোনো বিষয় নেই। আমাদের শুধুমাত্র ইংরেজি নামে একটি বিষয় করা হয়েছে এবং সেই বিষয়েরই আজকে আমরা প্রথম যে ক্লাসটা, যেটা হলো যে ওপিনিয়ন ম্যাটার্স, সেটার পার্ট 1 নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো সবার আগে ওপিনিয়ন মানে কি? ওপিনিয়ন মানে হলো মতামত, অভিমত। ঠিক আছে, আর ওপিনিয়ন ম্যাটার্স মানে কি? ওপিনিয়ন ম্যাটার্স মানে কি, যে আর অন্যজনের যে অভিমত বা মতামতটা আছে সেটাও আর কি ম্যাটার করে, বা সেটারও একটা গুরুত্ব আছে। তো আমরা আজকে এই ক্লাসে আমরা কিছু ওপিনিয়ন নিয়ে কথাবার্তা বলবো। তো সবার আগে দেখো আমাদের কি বলছে এখানে। আমাদের এখানে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, আচ্ছা ওকে ফাইন। যে লুক অ্যাট দ্য, প্রথমে 1.1.1-এ আমাদেরকে কিছু কথা বলা হয়েছে, সেটা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস ডিসকাস হোয়াট দে ডিপিক্ট আফটারওয়ার্ডস, ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ ওয়্যার প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্টস। ঠিক আছে, সো এটার বাংলাটাও আমাদের কিন্তু এখানে দেয়া আছে। তো প্রথমবারের মতো একটা জিনিস দেখো, যে আমাদের এর আগের ইংরেজি বইগুলো ছিল, বা ইংলিশ ফার্স্ট পেপার বা ইংলিশ ফরটুডে বই বা ইংলিশ সেকেন্ড পেপারের যে বইগুলো ছিল, বোর্ড বই যেগুলো, সেগুলোতে কিন্তু কখনোই কোনো বাংলা মিনিং করে দেয়া ছিল না। তো আমাদের নতুন শিক্ষাক্রমটা কিন্তু একটু ইন্টারেস্টিং, এবং আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হলো যে আমাদের শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে ভালো, যাতে করে একজন শিক্ষার্থী কোনো প্রকার সাহায্য ছাড়া যাতে জিনিসগুলো অনুধাবন করতে পারে এবং জিনিসগুলো থেকে কিছু একটা প্র্যাকটিক্যাল কিছু শিখতে বা বের করতে পারে। আচ্ছা, সো প্রথমত আমার ইংরেজি ক্লাস শুরু করার আগে আরও যদি কিছু বলে নিই, সেটা হলো যদি আরেকটু ভিতরে যাওয়ার আগে, যে আমাদের আগে যে ইংরেজির শিক্ষাক্রমটা ছিল, যে আমাদের পরীক্ষা ভিত্তিক যে নিয়মটা ছিল, সেখানে কি হতো, সেখানে কিন্তু আমাদের যে ক্লাসের মধ্যে আমাদেরকে কিন্তু এই যে আমরা যে ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারে আমরা কি করতাম, যে ইংলিশ ফার্স্ট পেপারে প্যাসেজ পড়তাম, সেকেন্ড পেপারে আমরা রুলসগুলো পড়তাম, এবং তারপর কিন্তু সেই অনুপাতে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো হতো সেগুলোর কিন্তু আমরা উত্তর করতাম। সেক্ষেত্রে কিছু ছিল আমাদের বইয়ের মধ্যে থেকে আসা টপিকের বেসিক্যালি প্রশ্ন, কিছু প্যাসেজ থেকে যেগুলো আসতো সেখান থেকে আমাদের কিছু উত্তর করতে হতো, যে আমাদের কিছু এমসিকিউ উত্তর বের করতে হতো, কিছু আমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হতো 2 নাম্বার যেটা থাকতো, বা সামারি লিখতে লাগতো। ঠিক আছে, রাইটিং পার্টের মধ্যে। এর বাইরে আমাদের দেখতে হচ্ছে কিছু গ্যাপ ফিল আপ ছিল, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস ছিল। বাট এবার আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটা কিন্তু একটু ডিফারেন্ট কোন দিক থেকে? আমরা ওভারঅল আমাদের যে ক্লাসগুলোতে যে কাজটা করব, সেটা হলো যে আমরা যখন একটা চ্যাপ্টার পড়ব, সেটা শুধুমাত্র যে ইংরেজি বিষয় তা কিন্তু না, সেটা অন্য যে কোনো বিষয় হতে পারে। সেখানে কিন্তু আমাদের শ্রেণীর শিক্ষকের নির্দেশনায় আমরা কিন্তু বেশ কিছু কাজ করব। সেখানে কিন্তু আমাদের যেই সেগুলোকে আমাদেরকে পারফরমেন্স ইন্ডিকেটর বা পিআই বলা হয়। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বেশ কিছু পিআই ভাগ করা থাকবে, এবং সেখানে তোমরা ক্লাসে যা শিখবা বা ক্লাসে যা পড়বা, তার আলোকে কিন্তু তোমাদেরকে কিন্তু শিক্ষার্থীদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করে তোমাদেরকে দলগত কিছু কাজের মাধ্যমে সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বাস্তবিকভাবে কিন্তু শিখতে হবে। ওকে, আচ্ছা, তো সবার আগে আমরা দেখি কি দেখতে পাচ্ছি, যে আমাদের যেই প্যাসেজটা দেওয়া ছিল ইংরেজিতে, তার যদি আমরা বাংলা মিনিং করি, সেটা এখানে দেওয়া আছে। তাই আশা করা যায় এটা নিয়ে সমস্যা হওয়ার কোনো কথা না। কি বলছে, নিচের ছবিগুলো দেখো এবং এই ছবিগুলোতে কি দেখানো হয়েছে তা জোড়ায় বা দলে আলোচনা করো। সো আমরা যে পিআই এর কথা বলছিলাম, বা আমরা যে আলোচনার কথা বলছিলাম আমাদের শিক্ষার্থীদের সাথে, আমাদের বন্ধুদের সাথে বা আমাদের ক্লাসমেটদের সাথে, সেটাই কিন্তু একটা ফার্স্ট পার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, তারপর কি বলছে, যে সেই বিশেষ মুহূর্তগুলো, যে স্পেশাল মোমেন্টসের কথা বলা হচ্ছে, বিশেষ মুহূর্তগুলোতে তুমি উপস্থিত থাকলে কি করতে আলোচনা করো। মানে এরপর আমরা বেশ কিছু ছবি দেখব, সেই ছবিগুলোতে কি দেখানো হয়েছে সেটা আগে আমরা বোঝার চেষ্টা করব নিজের আলোচনা করে, এবং তারপর সেকেন্ড কাজটা কি হবে, আমি যদি সেই ছবির জায়গায় উপস্থিত থাকতাম তাহলে আমি ওই জায়গায় কি করতাম, বা আমার কি বলে যে ফিলিংস কীরকম হইতো। ঠিক আছে, সেটা এখানে আলোচনা করতে বলা হয়েছে। এবং লাস্টে কি, লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, এবং শেষে কি করতে বলা হয়েছে, তোমার যেই উত্তরটা হবে বা রেসপন্সটা হবে সেটা শ্রেণীতে তোমার বাকি বন্ধুদের সাথে তোমাকে শেয়ার করতে বলা হয়েছে। এবং আমাদের সুবিধার্থে আমাদেরকে কিন্তু একটি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন সবার আগে আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশন 1। ইলাস্ট্রেশন 1টা কি, আমরা যদি একটু দেখি, একটু যদি আমরা যদি কাছ থেকে দেখি, আমরা বুঝতে পারবো কি এটা হলো একটা কিসের ছবি, একটা ম্যানগ্রোভ ফরেস্টের ছবি। ঠিক আছে, এখন ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় আছে আমাদের দেশে? আমাদের দেশে একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু হলো সুন্দরবন। তার মানে এটা কি আমাদের সুন্দরবনের ছবি। ঠিক আছে, আমরা যদি সেকেন্ড পিকচারের দিকে যাই, সেটা আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের সকলের অতি পরিচিত আমাদের জাতীয় স্মৃতিসৌধের একটা ছবি। ঠিক আছে, এটা চিনতে বেসিক্যালি কারো
আমাদের কি বলে যে দ্বিমত থাকার কথা না, কারণ আমরা সবাই কিন্তু ছোট থেকে কিন্তু এখন পর্যন্ত ক্লাস 9-এ যে আমরা উঠলাম, আমরা কিন্তু স্পেশালি আমাদের যে জাতীয় দিবসগুলোতে আছে, যেমন আমাদের বিজয় দিবস, সেখানে কিন্তু আমরা এই ছবিটা আমরা দেখি, কারণ এখানে দেখা যায় দলে দলে অনেক মানুষ যায়। প্রত্যেক বিজয় দিবসে কি হয়, যে স্কুলগুলো থেকে র্যালি বের হয়, তারপর তারা কি বলে যে চলে যায় কোথায়, বাসে করে বা বিভিন্ন মাধ্যমে করে চলে যায় কিন্তু সাভারে আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আছে সেখানে চলে যায়। অথবা যারা যেতে পারে না তারা কি করে, তারা সকালবেলা করে যে খবরের কাগজে অথবা আমাদের দেখা যায় যে টেলিভিশন চ্যানেলে কিন্তু দেখা যায় সরাসরি সম্প্রচার করা হয়, যেখানে নানা শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থীরা এসে কিন্তু এখানে ফুল দিয়ে যাচ্ছে, আমাদের শহীদদের স্মরণ করছে। ঠিক আছে, 3 নম্বর যদি ইলাস্ট্রেশনটা দেখতে পাই, এটা আমাদের দেশের জন্য একটা অত্যন্ত গৌরবের ইলাস্ট্রেশন। ঠিক আছে, দেখেই বুঝতে পারতেছি আমরা কি এটা একটা স্যাটেলাইটের ছবি, এবং এটা অন্য যে কোনো স্যাটেলাইট না, এটা হলো কি আমাদের দেশের প্রথম স্যাটেলাইট। ঠিক আছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্যাটেলাইটটা আছে আমাদের, সেটার ছবি কিন্তু। ওকে, এবং 4 নম্বর ছবিটাতে তোমরা একটু কনফিউজ হতে পারো যে ভাই 4 নম্বর ছবি তো একটা বেসিক্যালি একটা ড্রয়িং, একটা আঁকা, একটা মানুষের ছবি আঁকা, এখানে এই মানুষটা কে? এখন এটার জন্য তুমি যে কাজটা করতে পারো, আইদার তুমি তোমার মোবাইলের বা ইন্টারনেটের সহায়তা নিতে পারো, বা তোমার শ্রেণী শিক্ষকের সহায়তা নিতে পারো। এবং ক্লাসে যেহেতু আমি করাচ্ছি, আমি তো বলেই দেবো বেসিক্যালি এটা কি। ঠিক আছে, তো এখানে দেখো একটা লোক কি করতেছে, একটা লোকের কানে টেলিফোন সদৃশ্য কিছু একটা একটা জায়গা দিয়ে তিনি শুনতেছেন এবং একটা দিয়ে কথা বলার চেষ্টা করতেছেন। ঠিক আছে, দেখো একটা এখানে কিন্তু একটা কি আছে, এখানে আমাদের একটা রিসিভার আছে। ঠিক আছে, এবং একটা ডায়ালার আছে। সো বেসিক্যালি একটাতে তিনি কথা শুনতে পাচ্ছেন, কানে দিয়েছেন, একটা মুখের কাছে কথা বলতেছেন। এবং এটা কিন্তু আমরা খুবই পরিচিত আমাদের দৈনন্দিন জীবনে টেলিফোনের সাথে। সো এই ব্যক্তিটা আর কেউ না, এই ব্যক্তিটা হলো আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি বেসিক্যালি টেলিফোনের আবিষ্কারক। ওকে, আচ্ছা, তোমরা যদি কেউ বুঝতে না পারো বা জানতে না পারো, কিচ্ছু না, আমাদের মোবাইলে যে গুগল আছে, গুগলে আমাদের কিন্তু ফটো দিয়ে সার্চ দেওয়ার একটা অপশন আছে, সেটা দিয়ে তুমি যদি তোমার বইয়ের ছবিটা স্ক্যান করো, করে যদি গুগলে সার্চ দাও, তুমি কিন্তু জানতে পারবা যিনি আলেকজান্ডার গ্রাহাম বেল। ওকে, সো আমরা এখন পর্যন্ত কয়টা, 4টা ছবি দেখলাম। ঠিক আছে, সো আমাদেরকে কি বলা হয়েছিল প্রথম স্লাইডে, যে এই ছবিগুলো দেখে ছবিগুলোতে কি দেখানো হয়েছে তা আলোচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, এবং সেকেন্ড কাজ কি ছিল, যে এই মুহূর্তগুলোতে যদি আমি উপস্থিত থাকতাম, এই বিশেষ মুহূর্তগুলোতে, তাহলে আমার কি অনুভূতি হতো সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো আমাদের কিন্তু প্রথমটা করে দেওয়া আছে। ঠিক আছে, বাকিগুলো কিন্তু তোমাদের শ্রেণীভিত্তিক কাজ বা তোমাদের পিআই, যেটা তোমাদের শিক্ষকরা তোমাদের কাছ থেকে কিন্তু করিয়ে নেবেন। ঠিক আছে, সো এটা নিয়েও কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আমরা তোমাদের যে সকল পিআই গুলো আছে বা শ্রেণীভিত্তিক যে কাজগুলো আছে, যেগুলো তোমরা সামনে ফেস করবা, ওগুলো কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আমরা কিন্তু সেগুলো পরবর্তীতে লাইভ ক্লাস আকারে তোমাদেরকে নিব, এবং সেই সাথে তো সেটা ডেমো পিডিএফ তোমাদের সব কিছু তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো আমরা। ওকে, আচ্ছা, যদি আমরা প্রথমটা দেখি, প্রথমটাতে যে কথাগুলো বলা হয়েছে সেটা হলো কি, দেখো যে দ্য ফ্যাক্ট, প্রথম কথা, যে ছবিটা দেখে তোমার কি মনে হলো প্রথমে? ঠিক আছে, তুমি কি আলোচনা করলা যে দ্য ইলাস্ট্রেশন, তো প্রথমটা কি ছিল, প্রথম ছবিটা কি ছিল আমাদের, প্রথম ইলাস্ট্রেশন কিসের ছিল? ছিল আমাদের সুন্দরবনের, আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের। কি বলতে, দ্য ইলাস্ট্রেশন ডিপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। ঠিক আছে, প্রথম ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে বা কি দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের ছবি দেখা যাচ্ছে। দোজ ম্যানগ্রোভ ফরেস্টস আর ইউজুয়ালি গ্রোন ইন স্যালাইন, মাডি অ্যান্ড পার্টিকুলারলি ওয়াটারলক এরিয়াস। তো ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় জন্ম নেয়, বা ম্যানগ্রোভ বন কোথায় জন্ম নেয়? কোথায়? স্যালাইন মানে লবণাক্ত, মাডি মানে কর্দমাক্ত, এবং পার্শিয়ালি ওয়াটারলকড। ঠিক আছে, মানে পার্শিয়ালি ওয়াটারলকড, ওয়াটারলকড মানে কি জলাবদ্ধ জায়গায় ম্যানগ্রোভ ফরেস্ট জন্ম নেয়। সো ম্যানগ্রোভ ফরেস্ট হওয়ার আমরা দেখলাম 3টা শর্ত কি, এটা হলো পার্শিয়ালি ওয়াটারলকড হতে মানে আংশিকভাবে জলাবদ্ধ, মানে দিনের একটা সময় সেটা পানির নিচে ডুবে থাকবে, তারপর আরেকটা সময় সেটা পানির বাইরে থাকবে, এটা হলো আংশিক জলাবদ্ধতা। মাডি মানে কর্দমাক্ত, এবং এটা কি স্যালাইন মানে লবণাক্ত। এবং আমরা জানি যে আমাদের দেশের যেই সুন্দরবন আছে দক্ষিণাঞ্চলে, সেটা কিন্তু একদম বঙ্গোপসাগরের তীর ঘেঁষে। ঠিক আছে, তো সেখানেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয়, লবণাক্ত মাটিতে, লবণাক্ত পানিতে কিন্তু এই বনটা দাঁড়ায় আছে। ডিউ টু দ্য স্যালাইন soil, the roots of these forest trees are quite scattered and cannot go deep into the soil. আচ্ছা, ডিউ টু দ্য স্যালাইন সয়েল, স্যালাইন সয়েল মানে কি, যে লবণাক্ত মাটির কারণে, সয়েল মানে কি মাটি। ওকে, স্যালাইন সয়েল মানে লবণাক্ত মাটি। দ্য রুটস মানে গাছের কি থাকে, গাছের রুট বলতে কি বোঝায়? মূল, গাছের মূলগুলো, অফ দিস ফরেস্ট এই বনের গাছের মূলগুলো, আর কোয়াইট স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড মানে কি ছড়ানো, বিক্ষিপ্তভাবে ছড়ানো, অ্যান্ড ক্যানট গো ডিপ এবং যাইতে পারে না গভীরে, কোথায়? ইনটু দ্য সয়েল, মাটির অনেক গভীর পর্যন্ত যাইতে পারে না, কারণ মাটিটা এখানে লবণাক্ত। আমরা জানি নর্মালি লবণাক্ত মাটিতে গভীর পর্যন্ত কোনো উদ্ভিদ বা গাছ টিকতে পারে না, সেজন্য এটা যাইতে পারে না মূলগুলো। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া অ্যান্ড নাইজার অ্যাকাউন্ট ফর 43% অফ দ্য ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্টস। ঠিক আছে, তো ইন্দোনেশিয়া, ব্রাজিল, কয়েকটা দেশের নাম আমরা জানলাম, অস্ট্রেলিয়া, নাইজার, এই 4টা দেশের মধ্যে কি
43% ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট, মানে বিশ্বে যতগুলো ম্যানগ্রোভ ফরেস্ট আছে তার মধ্যে 43% কিন্তু এই 4টা দেশের মধ্যেই আছে। Located in Bangladesh, the Sundarbans is the single largest mangrove forest in the world and is recognized by the world as a UNESCO World Heritage Site. আচ্ছা, এখন আমাদের দেশে যে সুন্দরবনটা আছে সেটা যে শুধুমাত্র একটা ম্যানগ্রোভ ফরেস্ট তা কিন্তু না, এটা কি দ্য সিঙ্গেল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, সব থেকে বড় বা দীর্ঘতম কি ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে, অ্যান্ড ইজ রিকগনাইজড বাই দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। জাতিসংঘের একটা বিশেষ দপ্তর আছে যেটা হলো কি ইউনেস্কো, যেটা বিশ্বের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করে, এবং সেই দপ্তরটার একটা ওয়ার্ল্ড হেরিটেজ বা বৈশ্বিক ঐতিহ্যের একটা সাইট হিসেবে বা দর্শনীয় স্থান হিসেবে কিন্তু এটা রেকগনাইজ করা হয়, ঠিক আছে, এটাকে তুলে ধরা হয়। ওকে, সো এটা ছিল কি দ্য ফ্যাক্ট, আমরা যেটা ফ্যাক্ট বুঝতে পারছি। এখন ওই ছবির কোথাও কিন্তু লেখা ছিল না বেসিক্যালি একটা সুন্দরবন, কিন্তু আমরা এতটুকু বুঝতে পারছিলাম কি ওটা একটা ম্যানগ্রোভ ফরেস্ট। সো আমাদের ফ্যাক্ট কি, প্রথমে কি আমরা ছবি দেখে বুঝতে পারলাম এটা কি একটা ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে, ছবি দেখে বুঝলাম এটা একটা ম্যানগ্রোভ ফরেস্ট। তারপর আমরা গেলাম কোথায়, যে ম্যানগ্রোভ ফরেস্ট আসলে কোথায় হয় বা ম্যানগ্রোভ ফরেস্টের বৈশিষ্ট্যটা কি, সেটা কি যে ম্যানগ্রোভ ফরেস্টটা বেসিক্যালি কোথায় হয়, স্যালাইন, মাডি অ্যান্ড পার্শিয়াল ওয়াটারলগড এরিয়াসে সেটা কিন্তু হয়। এবং তারপর কি এই যে তার বৈশিষ্ট্যটা কেন, তার গাছগুলো দেখতে কেন এরকম এরকম, মানে মূলগুলো কীভাবে এইভাবে বাইরে কীভাবে এরকম পাশাপাশি আছে বা মাটির উপরে কীভাবে মূল থাকতে পারে, ঠিক আছে। দেখি ডিউ টু স্যালাইন সয়েল দ্য রুটস অফ দিস ফরেস্ট ট্রিজ আর কোয়াইট স্ক্যাটার্ড অ্যান্ড ক্যানট গো ডিপ ইনটু দ্য সয়েল, ঠিক আছে, সেটা আমরা এখানে ব্যাখ্যা করলাম। এবং বিশ্বের সর্বাধিক পরিমাণ ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় সেটাও আমরা জানলাম, এবং আমাদের যে বাংলাদেশে এরকম একটা বন আছে আমরা সেখান থেকে একটা কম্প্যারিজন করলাম, এবং সেটা কিন্তু সব থেকে বড় পরিমাণে বনভূমি বা দীর্ঘতম এরিয়া জুড়ে, সেটা কি আমাদের সুন্দরবন, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু আমাদের ফ্যাক্ট, এখানে আমরা এটা কি ছবিটা দেখে আমরা বুঝলাম বা চিন্তা করলাম বা মাথায় যেটা আমাদের প্রথমে আসলো। এবার নেক্সট কাজ কি হবে আমাদের, নেক্সট বা সেকেন্ড টাস্ক যেটা ছিল সেটা কি ছিল, যে আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে কি হইতো, ঠিক আছে, বা আমার ওই জায়গার সঙ্গে অনুভূতিটা কি সেটা হইতো। সো আমরা দেখি যে মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, আমার চিন্তা ভাবনা কি ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে। এখন আমরা এটা নিয়ে কথা বলবো। দেখো কি বলছে, পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে, আই ফাইন্ড দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্ট অ্যাজ এ রেয়ার ক্রিয়েশন অফ নেচার। আমি ব্যক্তিগতভাবে কি মনে করি, এই ডিফারেন্ট মানে এই যে ভিন্ন প্রজাতির এবং ইউনিক বা মৌলিক প্রজাতির বনগুলো আর রেয়ার ক্রিয়েশন অফ নেচার, প্রকৃতির একটা বিরল সৃষ্টি, ঠিক আছে। উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস বাই এনি মিনস, আমাদের যে সুন্দরবন আছে সেটাকে আমাদেরকে যে কোনো মূল্যেই প্রোটেক্ট করতে হবে, সেটাকে রক্ষা করতে হবে। Also, the mangrove forest inspires me to fight against all odds and make my own place in the world. এবং এর পাশাপাশি ম্যানগ্রোভ ফরেস্টটা আমাকে এটাতে অনুপ্রাণিত করে যে যত প্রকারই আর কি বাধা থাক না কেন, বিপদে থাক না কেন, তারপরও নিজের একটা জায়গা অর্জন করতে এই পৃথিবীর মধ্যে, ঠিক আছে। কারণ আমরা দেখলাম যে একটা সহজ কথা, নর্মালি কোনো গাছ কিন্তু একটা লবণাক্ত পানিতে বা লবণাক্ত মাটিতে হওয়ার কথা না বা হইতে পারে না, কিন্তু আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্টের যেই গাছগুলো আছে, যেমন সুন্দরী গাছ আছে, গেওয়া আছে, বিভিন্ন রকমের গাছ আছে, ঠিক আছে, গোলপাতা আছে, তো এই যে গাছগুলো আছে সেগুলো কিন্তু এত প্রতিকূল পরিবেশের মধ্যেও, এই লবণাক্ত জমির মধ্যেও, এই লবণাক্ত পানির মধ্যে, কর্দমাক্ত পরিবেশের মধ্যেও কিন্তু নিজেদের কিন্তু অবস্থানটা টিকিয়ে রেখেছে। সো এটা আমরা সেখান থেকে শিখতে পারি বা আমরা মোটিভেশন পাইতে পারি। সো এইটা ছিল কি আমাদের, এটা ছিল আমাদের ফার্স্ট যে ইলাস্ট্রেশনটা ছিল, ইলাস্ট্রেশন নাম্বার 1, সেখান থেকে বেসিক্যালি আমাদের যেই চিন্তাভাবনা আমরা পাইলাম যেটা আমাদের 1.1.1 টাস্ক করতে বলছিল সেটা। এখন এটার মতো করেই আমাদেরকে ইলাস্ট্রেশন 2 যেটা আমাদের জাতীয় স্মৃতিসৌধ, ইলাস্ট্রেশন 3 যেটা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, এবং ইলাস্ট্রেশন 4 যেটা আলেকজান্ডার গ্রাহাম বেল যে টেলিফোনের আবিষ্কারক যিনি, সেটা কিন্তু আমাদেরকে কিন্তু করতে হবে। ইলাস্ট্রেশন 2তেও আমাদের সেরকম ফ্যাক্ট, তারপর এটা আমার থট কি ওটার উপর, 3তেও ফ্যাক্ট, থট কি, 4এও ফ্যাক্ট এবং থট কি, এটা কিন্তু আমাদেরকে করতে হবে। সো এটা হলো বেসিক্যালি হলো আমাদের পিআই এর কাজ হইতে যাচ্ছে, আমাদের ফার্স্ট পিআই কাজ আমাদের ইংলিশে, ওকে, বা আমাদের শ্রেণীর কাজ বেসিক্যালি। সো এই যে আমাদের যে বই যতগুলো এই ধরনের কি বলে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে বা আমাদের ফাঁকা জায়গা থাকবে, কোশ্চেন্স থাকবে, এই সবগুলো কিন্তু আমরা সলিউশনটা কিন্তু আমাদের লাইভ ক্লাস আলোচনা করব। তোমরা যারা অলরেডি কোর্সে জয়েন করে আছো তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদেরকে খুব শীঘ্রই একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপে জয়েন করানো হবে, এবং সেখানে বেসিক্যালি তোমরা এই যে জিনিসগুলো আছে এগুলোর উপর কিন্তু তোমরা লাইভ ক্লাস বা
আলাদা আলাদা করে। সো এটা নিয়ে কোনো অরি করার দরকার নাই। সো টিল দেন আমাদের লাইভ ক্লাস হওয়ার আগ পর্যন্ত তোমার বেসিক্যালি বাসার কাজ হবে যে এই জিনিসগুলো নিয়ে নিজে একটু চিন্তা করা, এবং এটা করার জন্য তুমি যেটা করতে পারো তুমি সহজেই কিন্তু তোমার এটা করার জন্য বিভিন্ন রকম বইপত্র ঘাঁটতে পারো, স্মৃতিসৌধ সম্পর্কে বইয়ের ইতিহাস সম্পর্কে জানতে পারো, ঠিক আছে, বঙ্গবন্ধু স্যারের ইতিহাস সম্পর্কে জানতে পারো, এটা কীভাবে কাজ করে, কোথায় আছে, আমাদের ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এটা আছে, বা আলেকজান্ডার গ্রাহাম বেলকে তিনি কবে জন্মগ্রহণ করেন, তিনি এটা আবিষ্কার কীভাবে করেন, তার অনুপ্রেরণাটা কী, বা আমাদের বর্তমান লাইফে টেলিফোন কীভাবে কাজ করে, বা স্যাটেলাইট কীভাবে কাজ করে, ঠিক আছে, বা স্মৃতিসৌধের গুরুত্বটা আমাদের দেশে কীরকম, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি নিজেদের মধ্যে আলোচনা করবা। তার মাঝখানে আমরা এরপর লাইভ ক্লাসে বেসিক্যালি এগুলোর সলিউশন আমরা করিয়ে দেব। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক, এবং পরবর্তী আমাদের 1.2.1-এ পরবর্তী আমাদের কাজে। সেখানে দেখো কি বলছে, নাও রিড দ্য ফলোয়িং টেক্সট। কি বলছে যে এখন যে নিচে যে টেক্সট দেওয়া আছে সেটা আমাদেরকে পড়তে হবে কিভাবে, দেন ইন পেয়ার্স অর গ্রুপস, তারপর কি আমাদের একটা গ্রুপ করে বা জোড়ায় জোড়ায় লিস্ট দ্য ফ্যাক্টস ডিসক্রাইবড ইন দ্য টেক্সট অ্যান্ড দ্য রাইটার্স অপিনিয়ন্স অন দ্য টপিক। এবার করার পর আমাদের কী করতে হবে, এখান থেকে যে ফ্যাক্টগুলো বা সত্যতা, ঠিক আছে, সেটা আমাদেরকে এখানে বের করতে লাগবে, এবং দ্য টেক্সট অন দ্য রাইটার্স ওপিনিয়ন অন দ্য টপিক, এবং এই টপিক সম্পর্কে রাইটারের যে ওপিনিয়ন বা অভিমত যেটা আছে সেটা আমাদের এখানে বের করতে লাগবে। দেন রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার্স ওপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইউর থটস, এবং তারপর আমাদের কি বের করতে লাগবে যে এই যে লেখকের যে ব্যক্তিগত অভিমতটা সেটা আমার চিন্তা চেতনাকে কীভাবে প্রভাবিত করছে। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস, এবং সবশেষে তোমার লেখাটি তোমার ক্লাসের রুমে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা টেক্সট ওয়ানে শুরুতে একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হলো কার ছবি, সেটা হলো আমাদের সবারই পরিচিত মুখ, আমাদের এই জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি আমরা। তাহলে অবশ্যই এই টেক্সট যেটা আছে সেটা হবে অবশ্যই অ্যাজ বেঙ্গলিস, বাঙালি হিসেবে, বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। ঠিক আছে, প্রাইড মানে গর্ব, ওকে, তার মানে লাইনটার অর্থ দাঁড়াচ্ছে কি, অ্যাজ বেঙ্গলিস, বাঙালি হিসেবে, বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি, জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর দেয়া বক্তব্যটা বা বক্তৃতাটা ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, আমাদের জন্য একটা বিরাট গর্বের বিষয়। অন সেপ্টেম্বর 25, 1974, 1974 সালের সেপ্টেম্বর মাসের 25 তারিখে বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ হিস্টোরিক স্পিচ, বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন ডিউরিং দ্য 29th সেশন অব দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের 29তম যে সাধারণ অধিবেশনটা হয়েছিল সেখানে, জাস্ট আ উইক আফটার বাংলাদেশ বিকেম আ মেম্বার অব দ্য ইউএন, অর্থাৎ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করার ঠিক এক সপ্তাহ পর বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে তার সেই ঐতিহাসিক বক্তব্যটি দিয়েছিলেন। দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএন, জাতিসংঘের সভাপতি তৎকালীন, ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান to address the General Assembly. He started his speech by saying, "Today, as I stand before this assembly, I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of man. .. ঠিক আছে, জাস্ট শুরুর কিছু অংশ নেওয়া হয়েছে, সেখানে যেটা বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন জাতিসংঘের সভাপতি, সেই সাধারণ অধিবেশনের সভাপতি যখন তাকে বক্তৃতা দানের সুযোগ দিলেন, তাকে বক্তৃতা দিতে বললেন সকল জাতির সামনে, যেহেতু ততদিনে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যপদ লাভ করে ফেলছিল। যদি একটু জিগের কথা বলি, তো সেপ্টেম্বর মাসের 17 তারিখে বেসিক্যালি বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। তার এক সপ্তাহ পর যে সাধারণ অধিবেশনটা বসে 29তম যেটা, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভাষণ দানের জন্য বলা হয়, এবং তিনি সেখানে কি বলেন যে আজ আমি আপনাদের সামনে এই অ্যাসেম্বলিতে দাঁড়ায় আছি কার রিপ্রেজেন্টেটিভ হিসেবে, 7.5 মিলিয়ন পিপল, মানে 75 মিলিয়ন পিপল বা 7.5 কোটি জনগণের প্রতিনিধি হিসেবে তিনি সেখানে দাঁড়াচ্ছেন। এখন এখানে ব্যাপারটা হলো হিস্ট্রিটা কি একটু দেখো, যদি তোমরা চিন্তা করো যে 1974 সাল বেসিক্যালি আমাদের যুদ্ধের প্রায় 3 বছর পর, অর্থাৎ 3 বছর আগে বাংলাদেশ নামক রাষ্ট্রটা কিন্তু এক্সিস্ট করতো না, এবং বাংলাদেশ নামক রাষ্ট্র 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে, এবং ধীরে 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 বিশ্বের অন্যান্য দেশের কাছ থেকে সে স্বীকৃতি আদায় করে তার স্বাধীনতার, এবং স্বাধীন দেশ হিসেবে তাকে স্বীকৃতি দেয়, এবং তারপর বেসিক্যালি যখন জাতিসংঘ সদস্যপদ লাভ করে তখন সেই জিনিসটা একদম পার্মানেন্ট হয়ে যায়, এবং তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতগুলো দেশের সামনে, সকল দেশে, বিশ্বের সকল দেশের প্রতিনিধিদের সামনে একটা স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে বক্তৃতা দানের সুযোগটা তিনি সেখানে পান। দ্য স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফর প্রাইমারিলি 2 রিজনস, এবং দুইটা
প্রাথমিক কারণে এই বক্তব্যটি আমাদের ইতিহাসে একটা খুব উল্লেখযোগ্য বা তাৎপর্যপূর্ণ। প্রথমটা কি, ফার্স্টলি it marked the first time a speech was delivered in বাংলা at the UN. সেটা প্রথম রিজনটা কি? প্রথম রিজনটা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বক্তব্যটি দিয়েছিল সেটা ছিল সম্পূর্ণ বাংলা, ইংরেজিতে না কিন্তু। তাই এটা হলো আমাদের জন্য প্রথম গৌরবের বিষয় যে প্রথমবারের মতো কেউ জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে বাংলায় বক্তব্য দান করলেন। আচ্ছা, সেকেন্ডলি, it introduced fresh ideas and policies aimed at building a brave new world free of কি economic inequalities, social injustice, military aggression and threats of nuclear war. এবং বঙ্গবন্ধু তার এই ভাষণের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন একটা সাহসী রাষ্ট্রের প্রতি, টু বিল্ডিং আ ব্রেভ নিউ ওয়ার্ল্ড, একটা নতুন বিশ্বের প্রতি, একটা সাহসী বিশ্বের প্রতি, যেখানে কি হবে, ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস। ঠিক আছে, ইকোনমিক মানে অর্থনৈতিক, ইনইকুয়ালিটিস মানে কি অসামঞ্জস্যতা। ঠিক আছে, তো ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস, সোশ্যাল ইনজাস্টিস যেখানে সামাজিক অবিচার থাকবে না, তারপর কি মিলিটারি অ্যাগ্রেশন সামরিক যে আগ্রাসনটা, অ্যান্ড থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার বা নিউক্লিয়ার বা পারমাণবিক যুদ্ধের যেই থ্রেট বা হুমকি, এই সব কিছু থেকে ফ্রি মানে মুক্ত একটা পৃথিবীর কথা তিনি চিন্তা করেছিলেন এবং সেটার পক্ষেই তিনি বেসিক্যালি অনেক ফ্রেশ আইডিয়াস, নতুন নতুন চিন্তা অ্যান্ড পলিসিস তিনি সেখানে দিয়েছিলেন। সো এটা ছিল আমাদের টেক্সট 1, যেটা ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে যে ভাষণটা দিয়েছিলেন তার উপর। এবার আমরা দেখছি টেক্সট 2, যেটা হলো কি ওয়ান্ডার্স অফ ইজিপ্ট। তবে তার আগে একটা জিনিস আমরা দেখি, আমাদের এখানে 1.2.1-এ যে কাজটা করতে বলা হয়েছে সেটা কি, যে আমরা টেক্সটগুলো পড়বো, একটা করে টেক্সট পড়বো, তারপর আমরা একটা দলে বা জোড়ায় ভাগ হয়ে এগুলোর ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স একটা তালিকা তৈরি করবো। সো আমরা যদি প্রথম জিনিসটা দেখি যে আমার এখানে প্রায় 3টা টেক্সট আছে। সো আমাদেরকে কিন্তু তারপর যে কাজটা করতে হবে সেটা হলো কি, এরকম একটা আমাদের একটা ছক বা গ্রিড বানাতে লাগবে বা চার্ট বানাতে লাগবে। সেখানে বেসিক্যালি যেমন দেখো, আমরা যেহেতু টেক্সট 1 পড়লাম, টেক্সট 1-এর বেসিক্যালি আমরা ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স নিয়ে কথা বলবো সবার আগে। সো ফ্যাক্ট কি, টেক্সট 1-এর ফ্যাক্ট কি বা সত্যতাটা কি বা আসল ঘটনাটা কি? ঠিক আছে, ফ্যাক্টটা হইলো যে 25 সেপ্টেম্বর 1974 সালে, ইট ওয়াজ 25 সেপ্টেম্বর 1974, বঙ্গবন্ধু গেভ হিজ হিস্টোরিক স্পিচ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন কোথায়? ইন দ্য 29th সেশন অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি জাস্ট আফটার আ উইক বাংলাদেশ বিকেম আ মেম্বার অফ দ্য ইউএন। এবং জাতিসংঘের এই সাধারণ পরিষদের সদস্য হওয়ার ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 25 সেপ্টেম্বর তার বক্তব্য সেখানে দিয়েছিলেন। ঠিক আছে, এটা হলো আমাদের কাছে টেক্সট 1-এর ফ্যাক্ট। ঠিক আছে, বা সত্যতা বা ইতিহাস বা রিয়েল স্টোরি। ঠিক আছে, এখন রাইটার্স ওপিনিয়ন রিগার্ডিং দ্য টেক্সট। এখন এই টেক্সটের উপর ভিত্তি করে রাইটারের ওপিনিয়ন কি ছিল সেটা যদি আমরা দেখি, সেটা হবে কি, জাস্ট বেঙ্গলিস বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দিস ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। সেটা কি, লেখকের ভাবনা মতে কি, যে আমরা যেহেতু বাঙালি হিসেবে আমাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে ভাষণদানের ঘটনাটা, বাংলায় ভাষণদানের ঘটনাটা জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারায়, এটা আমাদের জন্য কি একটা গৌরবের ব্যাপার। এবং এবার দেখি আমরা হাউ রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্সড মি টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট। এখন আমরা দেখব যে লেখকের যে এই ভাবনাটা বা ওপিনিয়নটা যেটা আমরা পড়লাম এখানে, সেটা কিভাবে আমার মাথায় জিনিসটা আসলো বা কিভাবে এই গল্পটা পড়ার ক্ষেত্রে আমার ওপিনিয়ন বা আমার অভিমতটাকে কি করলো, ডেভেলপ করলো, ড্রাইভ করলো তার নিজের অভিমতের প্রতি, সেটা আমরা দেখবো এবার কি, যে হিয়ার দ্য রাইটার্স ওপিনিয়ন্স মেক মাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দ্য স্পিচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। Most importantly, the writer's opinions regarding the speech help me to understand the positive tone of the text. So প্রথম কথা হলো, আমরা যদি টেক্সটের দিকে তাকাই, টেক্সটে কিন্তু আমরা একটা অভিমত দেখতে পাই যে টেক্সট যিনি লিখেছেন সেখানে বেসিক্যালি যে রাইটার, সে কিন্তু একটা পজিটিভ টোনের মধ্যে লিখছে জিনিসটা, যে পজিটিভিটি, একটা প্রাইড একটা লেখা লিখেছে, তাই না? যে বঙ্গবন্ধুর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়াটা অবশ্যই আমাদের জন্য একটা গর্বের বিষয়, এবং সেই জিনিসটাকে তিনি তার মতো করে গুছিয়ে লিখেছেন, এবং সেই জিনিসটাই কিন্তু আমার ওপিনিয়নে কিন্তু একটা প্রভাব ফেলছে। যেটা আমাদের বইয়ে করে দেওয়া আছে, এটা কিন্তু আমার করে দেওয়া না, বেসিক্যালি বইয়ের করে দেওয়া। আমি তোমাদের টেক্সট 2 এবং টেক্সট 3 করে দিব, যেটা বেসিক্যালি আমাদের লাইভ ক্লাস যেটা আছে, সেই লাইভ ক্লাসে বেসিক্যালি তোমরা এটা লাইভ তোমাদেরকে সলভ করাই দিব। সলভ অলরেডি রেডি আছে তোমাদের কোর্সের মধ্যে, ওভারঅল আমাদের এখানে তুমি পিডিএফ আকারে পেয়ে যাবা, সেটা নিয়ে কোনো পেইন নাই। বাট মোর ইম্পর্টেন্টলি তোমাদেরকে যে কাজটা করতে হবে এখানে, যে এই জিনিসটা নিজেদেরকে ট্রাই করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা নিজেদেরকে ট্রাই করতে লাগবে। নতুন শিক্ষাক্রম কিন্তু আগের মতো মুখস্থ নির্ভর না, যে আগে আমরা জাস্ট একটা জিনিস পড়তাম, মুখস্থ করতাম, প্যারাগ্রাফ বানায় সানা লিখে দিতাম।
সো নতুন শিক্ষাক্রম কিন্তু মুখস্থ নির্ভর না, নতুন শিক্ষাক্রম হলো কিন্তু এরকম ক্রিয়েটিভ, যে আমরা একটা জিনিস পড়বো, পড়ে বেসিক্যালি ওখান থেকে আমি কি বুঝলাম সেটা আমাকে ইমপ্লিমেন্ট করে লিখতে হবে এখানে। সো এখানে কিন্তু ওই জন্য শুধুমাত্র একটা জাস্ট আমাদেরকে উদাহরণ দিয়ে দেখায় করাই দিছে, বাকি দুইটা কিন্তু আমাদের নিজেদেরকে করতে হবে, এবং সেই জায়গায় তোমাদের হেল্প করার জন্য আমি থাকবো, কিন্তু তোমাদের ওভারঅল জিনিসগুলো কিন্তু নিজেদেরকে এখানে অনুধাবন করতে হবে। কিভাবে আমরা একটা যে কোনো, এটা তো জাস্ট একটা টেক্সট, এটা জাস্ট আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা টেক্সট ছিল, এরকম যে কোনো টেক্সট পড়ে তুমি যে কোনো একটা নিউজ পেপার পড়ে তুমি যাতে সেখানকার ফ্যাক্টস আর ওপিনিয়নসগুলোকে আলাদা করতে পারো, যে ওইটার ফ্যাক্ট কি, সেখানে যে রাইটার লিখেছে তার ওপিনিয়নগুলো কি সেখানে, এবং সেটা তোমার চিন্তা ভাবনাকে কীভাবে প্রভাব ফেলতেছে সেটা কিন্তু আমাদের এখানে বের করতে হবে। আচ্ছা, এবার আমরা কথা না বাড়াই, আমরা আমাদের যে টেক্সট 2 আছে, যেটা কি, যে ওয়ান্ডার্স অফ ইজিপ্ট, বা আমাদের মিশরের যে সকল ওয়ান্ডারগুলো আছে বা আশ্চর্য জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এবার আমরা দেখব। সো এই জিনিসটা আমরা পড়বো, ঠিক তেমনিভাবে আমরা টেক্সট 2 টেক্সট 3 পড়বো, এবং এটার সলভ কি হতে পারে, এটার ওপিনিয়ন্স কি হতে পারে, এবং সেটা আমার উপর কী প্রভাব ফেলছে সেটা আমরা সলভ ক্লাসে আলোচনা করব। ওকে, তো সবার আগে আমরা পড়ে ফেলি আমাদের এই পার্টটুকু। অল রাইট, ওকে। How the pyramids of Giza were built is one of the Egypt's biggest mysteries. ঠিক আছে, ইজিপ্ট বা মিশর, ইজিপ্ট মানে কিন্তু মিশর, ইজিপ্ট কিন্তু দেশের নাম, ওকে, এটাকে মিশরও বলা হয়, মিশর বলি আমরা বাংলায়, ওকে। এখন যেমন মনে করো ইন্ডিয়া ইংরেজিতে, ভারত বাংলায়, ঠিক তেমনি ইজিপ্ট মিশর, ঠিক আছে, মিশর দেশের নাম, আমরা ইংরেজিতে ইজিপ্ট বলি। এখন কি বলছে, হাউ দ্য পিরামিডস অ্যাট গিজা, যে গিজার যে পিরামিডগুলো আছে সেটা কিভাবে তৈরি হয়েছিল সেটা এখন পর্যন্ত ওয়ান অফ দ্য ইজিপ্টস বিগেস্ট মিস্ট্রিজ, মানে মিশরের অন্যতম বড় যে মিস্ট্রি আছে বা আশ্চর্যগুলো আছে সেটার মধ্যে কিন্তু একটা, ঠিক আছে, সেটা হলো কি মিস্ট্রি, বা তাদের যেই রহস্যটা আছে, মিস্ট্রি মানে বেসিক্যালি রহস্য, তাই সেটার মধ্যে কিন্তু একটা। দিস মনুমেন্টাল টম্বস আর রেলিক্স অফ ইজিপ্টস ওল্ড কিংডম এরা and were constructed approximately 4500 years ago. সো বেসিক্যালি যেটা বলতেছে, এই যে মনুমেন্টালগুলো আছে বা স্মারকগুলো আছে, টমস, টমস মানে কি, কবর হইতে পারে বা কি হইতে পারে, বা সমাধি হইতে পারে, টম মানে হলো সমাধি, এই যে মনুমেন্টাল বা এই যে স্মারক সমাধি যেগুলো আছে, পিরামিড যেগুলো আছে আমরা দেখেছি, যেমন আমরা যদি আগের পেজে যাই, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এই যে এগুলাকে কিন্তু আমরা পিরামিড বলি, ঠিক আছে। পিরামিড বেসিক্যালি কোনগুলো, এই যে দিস ওয়ান, এগুলো হলো কিন্তু পিরামিড, একটা কিন্তু পিরামিড, আমরা জানি পিরামিড আকৃতি জানি, আমাদের তো নতুন শিক্ষাক্রমের যেই মার্কিংটা, ঠিক আছে, সেটা কি আমরা জানি যে সব থেকে ভালো ফলাফল করলে কি আমরা ত্রিভুজ পাবো, সেটা কিন্তু পিরামিড থেকে কিন্তু ইন্সপায়ার্ড, ওকে। সো এই যে পিরামিডগুলো, এইগুলো ছিল বেসিক্যালি কাদের, প্রাচীন আমলে যারা মিশরের যেই ফারাও রাজা ছিল তাদের বেসিক্যালি সমাধি ক্ষেত্র এক একটা, এখানে বেসিক্যালি তাদের কবর দেয়া আছে, তাদের সমাধি, এখানেই কিন্তু বেসিক্যালি তাদের মমি করে তাদের বডিকে সংরক্ষণ করা হতো, ঠিক আছে। সো আমরা যে বিভিন্ন রকম হলিউডের মুভিগুলো দেখি মমি রিলেটেড, ঠিক আছে, একটা লাশকে দেখা যায় অনেকগুলো পেঁচায় 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 ব্যান্ডেজ পচায় যে রাখে, সেগুলো কিন্তু এই জায়গাগুলো, ওকে। সো এই যে আমাদের পিরামিড আছে, সো এই পিরামিডগুলোর নিয়ে আমরা বেসিক্যালি কথাবার্তা বলতেছি। সো এই পিরামিডগুলো আমরা যে কথা বলছি সেটা কি গিজার পিরামিড, এখানে আমরা মোটামুটি 3টা পিরামিডের কথা বলতেছি, ওকে। সো সেটা আগে আমরা দেখি। সো কি বলছে, যে দিস মনুমেন্টাল টম্বস, সো এই স্মারক কবরগুলো বা সমাধিগুলো আর রিলিক্স অফ ইজিপ্টস ওল্ড কিংডম এরা, ঠিক আছে, সেটা কি, আর সেটা কি, আর রিলিক্স মানে কি, রিলিক মানে হলো অবশেষ, আর হলো কি রিলিক্স অফ ইজিপ্টস ওল্ড কিংডম এরা, যে এই মিশরের যে পুরনো যেই সাম্রাজ্য ছিল সেই সময়কালকার, অ্যান্ড ওয়্যার কনস্ট্রাক্টেড অ্যাপ্রক্সিমেটলি, যেটা প্রায়, অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় 45,000 ইয়ার্স অ্যাগো, বা 4500 বছর আগে বানানো হয়েছিল। দ্য পিরামিডস ওয়ার কনস্ট্রাক্টেড থ্রু আউট অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান হিস্ট্রি অ্যাজ আ মিনস ফর ফারাউস টু ডিসপ্লে দেয়ার পাওয়ার, ঠিক আছে, এটা সে সময়কালে যখন নির্মাণ করা হয়েছিল, সেটা সে অ্যানশিয়েন্ট বা প্রাচীন টাইমে বা প্রাচীন সময়ে যে ফারাও যারা ছিল বা মিশরের যারা রাজা বা শাসক যারা ছিল তাদের ক্ষমতা বা ঐশ্বর্য প্রকাশের জন্য বেসিক্যালি বানানো হতো। ইট ওয়াজ বিলিভড দ্যাট আ ফারাও ওয়াজ আ সেমি ডিভাইন বিং who ruled the earth during life and then transitioned into an afterlife amongst the gods. সো বেসিক্যালি তাদের একটা বিশ্বাস ছিল, একটা কুসংস্কার ছিল বা হোয়াট এভার যেটাই বলো, যে যে ফারাও যারা ছিল বা যারা শাসক যারা ছিল তাদেরকে তারা মনে করতো কি সেমি ডিভাইন বা অর্ধ ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন, তাদেরকে অর্ধেক ঈশ্বর মনে করতো বা অর্ধেক দেবতা মনে করা হইতো। হু রুলড অন আর্থ, যারা পৃথিবীতে কি করতো, শাসন করতো, ডিউরিং লাইফ,
তাদের জীবদ্দশায় অ্যান্ড দেন ট্রানজিশনড ইনটু অ্যান আফটার লাইফ অ্যামংস দ্য গডস, এবং পরবর্তীতে মৃত্যুর পরবর্তী জীবনে তারা তাদের যে দেবতাদের শরীক হয়ে যাইতো। আচ্ছা, ইন দ্য পিকচার অ্যাবভ, এবং উপরের যে পিকচার বেসিক্যালি যেটা আমরা আগে স্লাইডে রাখে আসছি, all three of Giza's renowned pyramids and their intricate burial complexes were constructed from around 2550 to 2490 BC। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে যেটা বলা হয়েছে যে একটা সময়কালের কথা বলা হয়েছে, সেটা কবে, যে এই যে আমরা দেখলাম আগের পেজে, আমি যদি আবার দেখাই, এখানে যে আমরা তিনটা দেখতে পাচ্ছি, যে মেইন যে তিনটা দেখতে পাচ্ছি আমরা পিরামিড, সেটার নির্মাণের সময়কালটা আমাদের এখানে দেয়া আছে। ওকে, so these pyramids were built by Pharaoh Khufu, tallest Khafre in the background and the Menkaure in the front। ঠিক আছে, তিনটা নাম দেখতে পেলাম, কি এই পিরামিডের নাম কি, একটা হলো একটা বিল্ড বাই ফারাও খুফু, ঠিক আছে, যেটা সব থেকে লম্বা, তারপর কি খাফরে যেটা ব্যাকগ্রাউন্ড বা পিছে, অ্যান্ড মেনকাউরে যেটা কি ইন দ্য ফ্রন্ট, যেটা সবার সামনে ছিল। ঠিক আছে, দ্য পিরামিড অফ খুফুর পিরামিড যেটা ছিল is the largest among the three pyramids at Giza and holds the record for the world's largest stone structure standing over 480 feet high। ঠিক আছে, সো আমাদের যে খুফুর পিরামিড যেটা সব থেকে লম্বা, সেটা কি এই তিনটা পিরামিডের মধ্যে সব থেকে লম্বা, এবং তার পাশাপাশি যে এটা একটা হোলস আর রেকর্ড, একটা রেকর্ড ধরে রাখে, সেটা কি দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট স্টোন স্ট্রাকচার। আর এই পিরামিডগুলো তৈরি করা হতো কি দিয়ে, পাথর দিয়ে, সেজন্য এটা কি হইতো যে মানে বিশ্বের সব থেকে বড় পাথরের স্ট্রাকচার বা অবয়ব, স্ট্যান্ডিং ওভার 480 ফিট হাই, মানে প্রায় 480 ফিট উচ্চতা সম্পন্ন। ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ দ্য ফারাও খুফু, এবং এটা তৈরি করা হয়েছিল ফারাও খুফুর সময়কালে, এবং দ্য সেকেন্ড ফারাও অফ দ্য ফোর্থ ডাইনাস্টি, যারা ছিল বেসিক্যালি এই যে 4 নম্বর ডাইনাস্টির 2 নম্বর ফারাও। ঠিক আছে, সো দ্য সেকেন্ড লার্জেস্ট পিরামিড অ্যাট গিজা ইজ দ্যাট অফ খুফুর সন খাফরা, এবং সেকেন্ড লার্জেস্ট যে পিরামিডটা ছিল সেটা ছিল খুফুর সন বা খুফুর ছেলে খাফরার। দ্য রিনাউন্ড স্ফিংস স্ট্যাচু is believed to have been constructed to honor and resemble the pharaoh Khafra, and it stands beside his pyramids। ঠিক আছে, the third and smallest of the main pyramids at Giza belong to another pharaoh of the fourth dynasty, মেনকাউরে। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে যেটা বলা হয়েছে যে এক একজনের নামই বেসিক্যালি এক একটা পিরামিড, এবং সেটার কেমনে বানানো হয়েছে, কোনটা বড় কোনটা ছোট, এটাই আর কি। সো ইট স্ট্যান্ডস অ্যাট জাস্ট ওভার 2200 ফিট হাইট, যেটা বেসিক্যালি মোটামুটি প্রায় 200 ফিট উচ্চতার, বাট সব থেকে উঁচুটা দেখছিলাম আমরা কত, 480 ফিট উচ্চতার। ঠিক আছে, মানে ডাবলেরও কম বেসিক্যালি। আচ্ছা, এটা তো ইচ অফ দিস পিরামিডস ফর্মস দ্য সেন্টার অফ ইটস ওন কমপ্লেক্স অফ স্ট্রাকচার্স, এবং এই পিরামিড যেগুলো আছে সেগুলো মিলায় তাদের মাঝখানে তার একটা নিজের একটা আকৃতি তৈরি করে, ইনক্লুডিং স্মলার টম্বস। সেটা কি, এখানে কিছু ছোট ছোট কিছু কবর বা সমাধি আছে, চেম্বার আছে কিছু, ওয়ার্ক ক্যাম্প আছে, অ্যান্ড সিমেট্রিস, এবং কিছু গণকবর আছে বা কবর আছে ফর লেজার এলিটস বা কম অভিজাত লোকদের জন্য। ঠিক আছে, অর্থাৎ দেখছো যে মরার আগেও বেসিক্যালি যে কি ছিল, একটা সামাজিক যে শ্রেণীবিভাগ ছিল, মরার পরেও কিন্তু সেটা বজায় আছে। যে বেসিক্যালি বেশি অভিজাত তার কবর বা পিরামিড তত বেশি বড়, এবং যে একটু কম অভিজাত তার একটু তত বেশি খারাপ অবস্থায়। তো এই আর কি অবস্থা দুনিয়ার। আচ্ছা, এবার দেখি আমরা ইনডেঞ্জার্ড এনিমেলস অফ বাংলাদেশ। ঠিক আছে, টেক্সট নাম্বার 3, বেসিক্যালি বাংলাদেশের মানে বিপন্ন প্রজাতির আমরা এনিমেল বা প্রাণী নিয়ে কথা বলবো। এখানে আমাদের হাতি নিয়েই কথাবার্তা বেশি। ঠিক আছে, ওকে। ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ ইজ দ্য মেজর অ্যাট্রাকশন ফর ট্যুরিজম সেক্টর ইন দ্য কান্ট্রি। বাংলাদেশের যেই ওয়াইল্ড লাইফ যেটা আছে, ঠিক আছে, বন জীবন হোয়াট এভার, সেটা কি আমাদের দেশের মেজর অ্যাট্রাকশন, ঠিক আছে, প্রধান আকর্ষণ ট্যুরিজমের জন্য। ঠিক আছে, বা ওকে, সো দিস হ্যাজ লেড টু মেনি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস এইমড অ্যাট প্রোটেক্টিং দিস পপুলেশনস ফ্রম ফার্দার ডিক্লাইন। যেহেতু আমরা অলরেডি কথা বলছি ইনডেঞ্জার্ড কী বলে ওয়াইল্ড লাইফ নিয়ে, মানে আমাদের যে বন্য জীবন যেটা আছে সেটা এখন যেহেতু হুমকির মুখে, সো এটা কি করছে, অনেক সরকার তো আসে চেঞ্জ হয়, যে সরকার আসে না কেন তারা কিছু ইনিশিয়েটিভ নেয় বা কিছু কর্মকাণ্ড তারা গ্রহণ করে বা কিছু উদ্যোগ তারা গ্রহণ করে এইমড অ্যাট
এটা লক্ষ্য করেছে প্রোটেক্টিং দিস পপুলেশনস, এই যে বন্যপ্রাণীরা যারা আছে তাদের যে যতটুকু তারা বেঁচে আছে তাদেরকে রক্ষা করার জন্য ফ্রম ফার্দার ডিক্লাইন, যাতে আর না কমে ফিউচারে। ওকে, দ্য ব্যান্টেং, হিসপিথ হেয়ার অ্যান্ড এশিয়ান এলিফেন্ট আর মেইনলি থ্রেটেন্ড বাই পোচিং অ্যান্ড হান্টিং। ঠিক আছে, সো ব্যান্টেং, হিসপিথ অ্যান্ড এশিয়ান এলিফেন্ট এই তিনটা জাতি আছে হাতির, আর মেইনলি থ্রেটেন্ড হুমকির মুখে বাই কিসের? পোচিং অ্যান্ড হান্টিং। সো পোচিং হান্টিং দুইটা বেসিক্যালি সিমিলার ওয়ার্ড, দুইটাই হলো বেসিক্যালি শিকার করা। পোচিং মানেও শিকার, হান্টিং মানেও শিকার। ওকে, ইফ দেয়ার পপুলেশনস আর নট মনিটরড অ্যান্ড গার্ডেড দে মে সুন বিকাম এক্সটিংক্ট। এখন যদি তাদের যে যতটুকু জনসংখ্যা তারা বেঁচে আছে, জনসংখ্যা বেসিক্যালি না, হাতির সংখ্যাকে জনসংখ্যা বলা হয় না, তারা যেই কয়েকটা বন্যপ্রাণী বেঁচে আছে বা হাতি বেঁচে আছে তাদের যদি পপুলেশনটা যদি মনিটর করা না হয়, তাদেরকে যদি মনিটরিং মানে তো বুঝো, তাদেরকে যদি সবসময় গণনার মধ্যে না রাখা হয়, গার্ড মানে তাদেরকে রক্ষা করা না হয়, তাহলে কি হবে? দে মে সুন বিকাম এক্সটিংক্ট, তারা জলদি কি হবে? এক্সটিংক্ট হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। এখন আমরা কথা বলবো এশিয়ান এলিফেন্ট নিয়ে। ঠিক আছে, সো আমরা এখানে তিন ধরনের প্রাণীর কথা দেখলাম। এখানে কি একটা ব্যান্টেং, একটা হিসপিড হেয়ার, একটা কি এশিয়ান এলিফেন্ট। ওকে, সো তিন ধরনের মধ্যে আমরা কথা বলবো শুধুমাত্র এশিয়ান এলিফেন্ট নিয়ে বা আমাদের এশিয়া মহাদেশের হাতিকে নিয়ে। ঠিক আছে, দ্য ট্রাঙ্ক অফ দ্য এশিয়ান এলিফেন্ট ইজ বিলিভড টু কন্টেইন আপ টু 60,000 মাসেলস। দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি? ট্রাঙ্ক মানে হলো সুর। ওকে, ট্রাঙ্ক মানে হলো সুর। সো হাতি যে সুর দেখছি না আমরা, বড় লম্বা একটা থাকে সুর, তো দ্য ট্রাঙ্ক অফ দ্য এশিয়ান এলিফেন্টস ইজ বিলিভড টু কন্টেইন আপ টু 60,000 মাসেলস, প্রায় 60,000 মাসেল বা মাংসপেশি দিয়ে গঠিত। ইট ইজ ইউজড বাই দ্য এলিফেন্ট ফর ডাস্টিং, ব্রিথিং, ফিডিং, ওয়াশিং অ্যান্ড গ্রাস্পিং এমন আদার ফাংশনস। ঠিক আছে, সো হাতির যদি আমরা মেইন একটা যদি মানে অঙ্গ দেখে যেটা সবসময় বেসিক্যালি সব ধরনের কাজ করে থাকে সেগুলো তার সুর। সেই সুর দিয়ে বেসিক্যালি তারা তাদের দেহের ময়লা পরিষ্কার করে, তারা খাবার দাবার গ্রহণ করে। ঠিক আছে, তারা কিন্তু কি করে? তারা নিজেদেরকে ধোয়ে গোসল করে, আরও দৈনন্দিন জীবনে যাবতীয় কাজ করে। দ্য এলিফেন্ট হ্যাজ স্মুথ স্কিন। তো এলিফেন্টের বা হাতির স্কিনটা কীরকম বা চামড়াটা কীরকম? স্মুথ। ঠিক আছে, মসৃণ। ইজ গ্রে, ধূসর ইন কালার, রঙে, অ্যান্ড হ্যাজ অ্যান অ্যাভারেজ ওয়েট অফ 2.7 টনস ফর ফিমেলস অ্যান্ড 4 টনস ফর মেলস। এবং তার একটা আনুমানিক বা একটা অ্যাভারেজ বা একটা গড় ওজন, যেটা মহিলাদের ক্ষেত্রে, মহিলা হাতির ক্ষেত্রে 2.7 টন এবং পুরুষ হাতির ক্ষেত্রে 4 টন। ওকে, এশিয়ান এলিফেন্টস আর মেইনলি ফাউন্ড ইন চট্টগ্রাম হিলস অফ বাংলাদেশ। এবং এই এশীয় হাতিরা মেইনলি বা প্রধানত পাওয়া যায় কোথায়? চট্টগ্রাম হিলস অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে বনাঞ্চলগুলো আছে, পাহাড়ি এলাকা আছে, সেখানে পাওয়া যায়। অ্যান্ড এরিয়া লেস অ্যাক্সেসিবল টু হিউম্যানস, যেটা আমাদের লেস অ্যাক্সেসেবল মানে যেখানে বেসিক্যালি আমরা মানুষরা কম যাই বা কম যাতায়াত করতে পারি, মানুষের যাওয়ার খুব কম সুযোগ রয়েছে। অ্যাজ আ রেজাল্ট হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্টস আর ফিউ ইন দিস রিজন, যার কারণে যেহেতু সেখানে মানুষের প্রবেশাধিকার কম, তার কারণে কি হয় যে মানুষ এবং হাতির মধ্যকার যে সংঘর্ষ সেটা এখানে কিন্তু কম। ওকে, দ্য প্রাইমারি থ্রেট টু দ্য এশিয়ান এলিফেন্টস এক্সিস্টেন্স ইজ হ্যাবিটেট লস ডিউ টু দ্য ইনক্রিজিং হিউম্যান পপুলেশন। সো হাতির যে এশীয় হাতির যে এই সংখ্যাটা ধীরে ধীরে কমতেছে, তার মধ্যে অন্যতম প্রধান রিজন কি? সেটা হলো কি যে এই যে ধীরে ধীরে মানুষের হিউম্যান পপুলেশন বাড়তেছে, মানুষের জনসংখ্যা বাড়তেছে। অ্যাডিশনালি অতিরিক্তভাবে কি যে এলিফেন্টস ফেস পোচিং থ্রেটস অ্যাজ দে আর হন্টেড ফর আইভরি, ফুড অ্যান্ড লেদার। ঠিক আছে, এবং তারপর অ্যাডিশনালি আমরা কি বলছি, অতিরিক্তভাবে কি বলতেছি যে এই হাতির সংখ্যা কমার পিছনে একটা বড় থ্রেট বা হুমকির কারণ হচ্ছে কি তাদের শিকার। এবং তারা শিকার ফেস করে কি জন্য? প্রথমটা কি? আইভরি। আইভরি হলো কি তাদের দাঁত, হাতির যে দাঁতটা আছে না, সেটা হলো আইভরি নাম। ফুড খাবার, অ্যান্ড লেদার এবং তাদের চামড়ার জন্য বেসিক্যালি তারা বেশি কি হয়? শিকার হয়। ঠিক আছে, শিকারের শিকার হয়। ওকে, আচ্ছা, তারপর তো বেসিক্যালি আমরা দেখলাম আমাদের রেসপন্সটা কি এখানে হবে। সো দ্যাটস ওভারঅল আমাদের আজকের ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাস। সেখানে বেসিক্যালি আমরা আলোচনা করলাম যে আমাদের ওভারঅল জিনিসগুলো কীভাবে হবে। দেখো, যে কোনো একটা নতুন চেঞ্জ আসার আগে ফার্স্ট স্টেপ হলো অ্যাকসেপ্টেন্স। সো যেহেতু আমাদের এডুকেশনাল যেই ওভারঅল কারিকুলামটা চেঞ্জ হয়ে গিয়েছে, তো ইউ নিড টু অ্যাকসেপ্ট দিস। ঠিক আছে, এখন আমরা যদি চিন্তা করি যে না এই ধরনের কেন হলো, আমার তো প্যারা বাড়া গেলো, এই হয়ে গেলো, সেই হয়ে গেলো, তো মেইন এখানে পার্সপেক্টিভটা হলো এই নতুন শিক্ষাক্রমের, সেটা হলো যে যাতে তোমার সেলফ ডেভেলপমেন্টটা হয়।
যেহেতু আগের শিক্ষাক্রম সেটা অতটা ভালো মতো পসিবল হচ্ছিল না, তাই কিন্তু নতুন শিক্ষাক্রমের উদ্যোগটা গ্রহণ করা। সো বেসিক্যালি এখানে দেখো, তুমি যদি চ্যাপ্টারটা যেভাবে আমি পড়াইলাম সেভাবে যদি তুমি পড়তে পারো এবং যেভাবে আমি সলভ দেখা দিলাম বা তোমাদেরকে নির্দেশনা দিলাম, তুমি যদি সলভ করতে পারো তাহলে কিন্তু আখেরে তোমারই ভালো। কারণ বেসিক্যালি তুমি নিজেকে সেভাবে তৈরি করতে পারবা যতটা দক্ষ তুমি হইতে চাও ইন ফিউচারে। ওকে, আচ্ছা, আর এগুলো নিয়ে সমস্যা নাই, সলিউশন যেগুলো আছে সেগুলো আমরা সলভ ক্লাসে সব দিয়ে দিব, সেগুলো নিয়ে সলভ ক্লাসে আমরা আলোচনা করব এবং সেগুলোর ওভারঅল আলোচনা যা কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যেহেতু আজকেই প্রথম মাত্র বই আসলো, আজকে যেহেতু আমরা বই পেয়েছি, আজকে যেহেতু শুরুতে আমাদের প্রথম চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি, স্লাইড মানে সব কিছু করতে একটা বিরাট বড় হ্যাসেল। সো আমাদের পক্ষে আজকে সলিউশন দেওয়া পসিবল হচ্ছে না, বাট অবভিয়াসলি আমরা রেডি করতেছি সব কিছু। তোমাদের লাইভ ক্লাস আকারে তোমরা পেয়ে যাবে এবং কোর্সে যারা তোমরা রেজিস্ট্রেশন করবা, কোর্সে যারা তোমরা ইনরোল করবা, তাদেরকে কিন্তু আমরা পিডিএফ আকারে সেই সবগুলো দিয়ে দিব। সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কথা দরকার নাই যে ক্লাসে আমি যদি না পারি ভাই আমার খুব ইংলিশটা স্কিলটা উইক ভাইয়া, কোনো সমস্যা নাই। বাট মেক শিওর করো যে এখন থেকে নিজের ইংলিশের স্কিলটা, এই ক্লাস 9 থেকে যেহেতু আছো আর কয়েক বছরই আছে তোমার স্কুলে, মাত্র 2 বছর আছে, অল্প অল্প করে ইংলিশ স্কিলটা ডেভেলপ করার, তাহলে দেখবা ইন ফিউচারে গিয়ে একটা বিরাট বড় বাচ্চা তুমি বাঁচে গেছো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আমি আবু আদেছা সৌমিক তোমাদের কাছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।